নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। হট সিটে হট টকে আরও একটি ভীষণ গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। এই মুহূর্তে দাঁড়িয়ে যত নির্বাচন আসছে, হট সিটে হট টক আপনারা নিয়মিত যারা দেখেন সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শুক্রবার, আপনারা লক্ষ্য করে থাকবেন যে হট সিটে হট টকে আমরা যত নির্বাচন আসছে, বঙ্গ রাজনীতি কিন্তু ততটাই উত্তপ্ত হচ্ছে এবং প্রতিটা পর্বেই আমরা জ্বলন্ত টপিক আপনাদের সামনে তুলে ধরি, তার বিশ্লেষণ আপনাদের সামনে আমরা পরিবেশন করি এবং আপনারাও আপনাদের যা মনে হয়, আপনারা যা ভাবেন, যা ফিল করেন আমাদের সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে জানান। হটসিটা হটটকে আজকের পর্বই আমরা মূলত দুটো পার্ট রাখছি, মেনলি দুটো পার্ট রাখছি। কোন কোন পার্ট? প্রথম ইম্পর্টেন্ট পার্ট যেটা রাখছি সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল, বীরভূমের বাঘ, তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে দুবার ইতিমধ্যেই ডাক দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে, অফিসিয়ালি তাকে নোটিশ দেওয়া হয়েছে থানায় আসবার জন্য। বোলপুরে আসেননি, এসডিপি অফিসে কিন্তু টিল ডেট আসেননি। তিনি কি বলছেন? তিনি নাকি অসুস্থ। আর তার সঙ্গে আমরা আরও একটা টপিক রাখছি, খুব ইম্পর্টেন্ট। কি? প্রধানমন্ত্রীর পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফর করেছেন। গতকালকে আপনারা দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেশ কিছু ইম্পর্টেন্ট মেসেজ বলুন, বার্তা বলুন, দলের প্রতি তিনি বলেছেন। তিনি বলছেন যে যদি তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থাকে, মুখ্যমন্ত্রী বলেছেন না যে কালকেই নির্বাচন করুন, প্রধানমন্ত্রীর কথার প্রেক্ষিতে যদি সত্যি নির্বাচন করতে হয়, রিগিং ছাড়া মুখ্যমন্ত্রীর জমানাত জব্দ হবে, এরকম কথা বলেছেন। তাহলে আমাদের আজকে যে দুটো পার্ট রাখলাম আমরা, প্রথম পার্টে অনুব্রত মণ্ডল একজন দাপুটে তৃণমূল নেতা বলেই দিনের পর দিন থানায় যাচ্ছেন না, এসডিপি অফিসে যাচ্ছেন না, কিন্তু আইসি বোলপুরে লিটন হালদারকে সেই কল রেকর্ড আপনারা শুনেছেন, যে ভাষা ইউজ করা হয়েছে, যে কথা বলা হয়েছে, যেভাবে তার পরিবারকে, তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে, আমরা তো কানে শোনা তো ছেড়ে দিন, আমরা আপনাদের সামনে সেটা ফুটেজটা, ফাইলটা আপনাদের সামনে আমরা হয়তো কোনোদিন প্লে করতে পারবো না। সেই ভাষা, এই ভাষার উদ্ধত্ত কোথা থেকে পায় সে? এটাই আমাদের প্রশ্ন এবং এই নিয়ে আমাদের আজকের হট টকে মেন আলোচনা। অর্কপ্রভ সরকার আপনারা জানেন, আপনারা শোনেন, যার বিশ্লেষণ আমার পাশে বাঁদিকে বসে আছেন। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। আমি প্রথমে অর্কদা আপনাকে জিজ্ঞেস করবো, আমরা আগের পর্বে একটু জাস্ট টাচ করে গেছিলাম, কিন্তু যে অডিও ক্লিপ নিয়ে এই মুহূর্তে ভাইরাল প্রত্যেকে, মানে এই উদ্ধত্ত, আমার প্রথম প্রশ্ন, যে পুলিশকে এইভাবে আক্রমণ করা হলো সেই পুলিশই চাকরিয়ারা শিক্ষকদের লাথি মারছে। আর অনুব্রত মণ্ডলের সময় এখনো পর্যন্ত গ্রেপ্তার তো দূরের কথা, সে দিনের পর দিন আসছেন না, হাজিরা দিচ্ছেন না, আজ আগাম জামিন নেবেন বলে সূত্রের খবর। আপনার ব্যাখ্যা দাদা। পুলিশের সঙ্গে এইরকমই ব্যবহার করে শাসক দলের অনেক নেতারা। এটা একটা ঘটনা সামনে চলে এসছে বলে এত হইচই হচ্ছে, এবং পুলিশের মেরুদণ্ড সম্পূর্ণ ভেঙে দেওয়া হচ্ছে। পুলিশ যোগ্য শিক্ষক যারা চাকরিয়ালা হয়েছেন এই সরকারের দুর্নীতির জন্য, তাদের প্রতিবাদ বিক্ষোভে লাঠি চালায়। আর অনুব্রত মণ্ডলের মতো একজন দুষ্কৃতী, বলবো এটা দুষ্কৃতের ভাষা, অনুব্রত মণ্ডলকে ভদ্রভাবে সম্বোধন করাটাই উচিত নয়। বেশ বেশ, যে ভাষা সবাই শুনেছে ও ব্যবহার করেছে, সভ্য সমাজে বাস করে, তাও একটা পদাধিকারী, ও নিজে পুলিশ নিরাপত্তা নিয়ে ঘোরে, এই ধরনের মন্তব্য কেউ কখনো করতে পারে? তারপরে বলছে আমি ওষুধ খেয়েছিলাম। মুখ্যমন্ত্রী তো ওকে আগে সাফাই দিয়েছেন, ওর মাথায় অক্সিজেন কম যায়। ও আগেও বলেছিল যে পুলিশকে বোম মারো, পুলিশের গাড়ি আগুন জ্বালিয়ে দাও, তারপরেও কিছু করা হয়নি। প্রশ্রয় পেয়ে 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 এরা হাতির 5 পা দেখছে। এই শাসক দলের পাশ থেকে পুলিশকে সরিয়ে নিলে এদের খুব করুণ অবস্থা হবে। বেশ বেশ বেশ, এরা পুলিশের বলে বলিয়ান।
স্পর্ধা থেকে আমি চমকে যাই। একজন সাধারণ মানুষ যদি কোনো সরকারি কর্মচারীকে এইভাবে কথা বলতেন, তখন দেখতেন পুলিশ কত ধারা আছে ভারতীয় ন্যায় সংহিতায়, সবকটা ধারা প্রয়োগ করত, তাকে গ্রেপ্তার করতো। গ্রেপ্তার করাই উচিত। সরকারি কর্মচারীকে বা কাউকে এই ভাষা প্রয়োগ করা যায়? আর দেখুন এখানে পুলিশের পরিবারের লোকজনদের আক্রমণ করছে, মান সম্মান নিয়ে টানাটানি করছে, আবার অনুব্রত মণ্ডল পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরে। আমি জানি না পুলিশের, আমি তো কাগজে টাগজে পড়ছি যে পুলিশ নাকি অসন্তুষ্ট, খুব ক্ষুব্ধ। আরে অসন্তুষ্ট ক্ষুব্ধ হয়ে কি হবে? আপনারা নিজেদের অবস্থাটাকে, আজকে এরা থার্ড গ্রেডের নেতা এই ধরনের কথা বলতে পারছে, পুলিশের আত্মসমীক্ষা করা প্রয়োজন। একদমই। আইন রক্ষকদের কি আর মানুষ বিশ্বাস করবে নাকি সম্মান করবে? প্রথম বিশ্বাস আর সম্মান থাকলেই তো আইন রক্ষকদের যখন আইন মানার কথা বলবে তখন সেই আইন মানুষ মানবে। বেশ, এক্ষেত্রে যা হলো, বিভিন্ন স্তরের নেতারা উৎসাহিত হলেন। ও ঠিক আছে, দিদি একটু বকবে টকবে, শোকজ করতে বলা হবে, দুয়ারে এফআইআর হবে, আমি যাব না, ও ধামাচাপা পড়ে যাবে, অনুপ্রাণিত হবে। অনুব্রতর কথা শুনে অনেকে অনুপ্রাণিত হয়ে পুলিশ প্রশাসনকে আরো কদর্য ভাষায় আক্রমণ করবে। বেশ, এই ট্রেন্ডটা অনুব্রত সেট করলো। ওকে, কিন্তু অর্কদা, আমার প্রশ্ন স্পেসিফিকভাবে, আজকে পুলিশ যেখানে অনুব্রত মণ্ডল যা যা বলছেন, যে ভাষা বলেছেন না, আপনারা হয়তো র ফাইল কোনোদিন আমরা শোনাতে পারবো না, কিন্তু আমার প্রশ্ন, এরপরও সেই একই পুলিশ কি করে চাকরিহারাদেরকে লাথি মারে অর্কদা? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, কালকেই বীরভূমে টিএমসিপি নেতা অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত সোশ্যাল মিডিয়াতে আবারও সেই একই আইসি লিটন হালদারকে যা বলেছেন, তারপর তৃণমূল তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। এই অধ্যত্ত কোথা থেকে দিনের পর দিন? আমি তো বললাম তো, অনুব্রত বলেছে, এবার অনুপ্রাণিত হয়েছে। কেমিস্ট্রিটা কি দাঁড়াচ্ছে এই মুহূর্তে? অনেকে অনুপ্রাণিত হয়েছে, অনুপ্রাণিত হয়ে বলছে। ওরা সবাই জানে অনুব্রতর বিরুদ্ধে ওই লোক দেখানো কিছু পদক্ষেপ করা হবে, কাজের কাজ কিছুই হবে না। আর নির্বাচনের আগে অনুব্রতকে ঘাঁটাবে না তৃণমূল। যদিও অনুব্রতর সেই শক্ত জমি নেই বীরভূমে, কাজল শেখ অনেকটাই দখল করে নিয়েছে এবং বীরভূমের সিদ্ধান্ত নেবে তৃণমূলের কোর কমিটি। অনুব্রত বুঝছে তার সেই দুর্দণ্ড প্রতাপ অবস্থান আগের যা ছিল সেটা নেই। সেখান থেকে তার ফ্রাস্ট্রেশন, হতাশা, দলের লোক কথা শুনছে না, প্রশাসন কথা শুনছে না, সেই হতাশা, ক্ষোভ এবং ক্রোধের বহিঃপ্রকাশ ওই ধরনের কথাগুলো। আর বেসিক্যালি তো লেখাপড়াটা জানে না বললেই চলে। যে চিঠি লিখেছে সেখানে যা বানান আছে, হ্যাঁ, যাই হোক, সেগুলো না বলাই ভালো। এরাই বাংলার রাজনীতিবিদ এখন, এরাই পুলিশ নিরাপত্তা নিয়ে ঘোরে, এরাই বাংলার বাঘ না ভাল্লুক নানা রকম কথা বলা হয়। ববি হাকিম বললেন যে এত বাড়াবাড়ি করার কি আছে। আমি জানি না যে উনি কোন যুক্তিতে এইসব কথাগুলো বলেন, ওনারও একটু আত্মসমীক্ষা করা জরুরি। অর্থাৎ বীরভূমের তেলে রাজনৈতিক কেমিস্ট্রি যেটা জানা যায়, অনুব্রত মণ্ডল কিন্তু ইলেকশনের পর ইলেকশন কিন্তু তৃণমূলকে একদম ব্যাগ ভর্তি সিট দিয়েছে বলা যায় বীরভূমে। অনুব্রত না থাকলেও তৃণমূলের অসুবিধা হচ্ছে না, সেটা লোকসভা নির্বাচনে প্রমাণ। তাই অনুব্রতকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব আর তৃণমূল দিচ্ছে না। অনুব্রত রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে বলা যায় না। ওর ভবিষ্যৎ খুব একটা, রাজনৈতিক ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল নয়, এইটুকু অন্তত বলা যায়। বেশ অর্কদা, এবার আমরা যদি একটু খুব ইম্পর্টেন্ট টপিক যেটা বললাম প্রথমেই, যে আমরা যদি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ কালকে যা সভা করেছেন এবং সেই সভা থেকে তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস যদি রিগিং ছাড়া ভোট করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাত জব্দ হবে। এত বড় স্টেটমেন্ট অর্কদা, শুধু তাই নয়, সেখানে তিনি আরও বলছেন যে বিজেপি 2026-এ তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় আসবে। শুধু তাই নয়, অনেক নতুন নতুন হ্যাপনিংস হবে, পলিটিক্যাল হ্যাপনিংস হবে, নতুন নতুন চেঞ্জেস হবে, পরিবর্তন হবে। ওভারঅল কিভাবে আপনি তার এই ওভারঅল? অমিত
বক্তৃতাকে দেখছেন? উনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির নেতা, বিধানসভা নির্বাচনের আগে কর্মী সমর্থকদের উজ্জীবিত করেছেন। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ আছে, সন্ত্রাস, ভোট লুট, গণনা কেন্দ্রে কারচুপি, এগুলো আছে। এই অভিযোগগুলো উড়িয়ে দেওয়ার নয়। আর নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরে যে রাজনৈতিক সন্ত্রাস হয়, বিরোধী দলের কর্মী সমর্থকরা আক্রান্ত হন, এটাও প্রতিষ্ঠিত সত্য। এবং তৃণমূল যেভাবে প্রশাসনকে কার্যত দলদাসে পরিণত করেছে, এবং নির্বাচনের সময় এই দলদাস প্রশাসনই মাঝে মাঝে এমন ভূমিকা নেই এটা যে শাসক দলের সুবিধা হয়। সেই জন্যই অমিত শাহ এটা বলেছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পশ্চিমবঙ্গে হচ্ছে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে এনশিওর করতে হবে নির্বাচন কমিশনকে। কিভাবে তারা করবে, কি রোডম্যাপ তাদের কাছে আছে, সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু আমার ধারণা যে এবারে নির্বাচন অন্যরকম হবে, কোনো না কোনো স্তরে কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে এবং রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের ভূমিকা এবং নির্বাচনে কমই থাকবে। তাদের ভূমিকাকে যত কম করা যায় তত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে পশ্চিমবঙ্গে। ওকে, অর্কদা, সুকান্ত এবং শুভেন্দু কালকে কিন্তু আমরা দেখেছি অমিত শাহর দুপাশে দুজন, সেখানে কিন্তু দিলীপ ঘোষ নেই, তিনি জামাই ষষ্ঠীতে ব্যস্ত ছিলেন। রাজনৈতিকভাবে আপনি আগেও বহুবার বলেছেন, বাট একটু যদি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এই ক্ষেত্রে, যার সভাপতিত্বে ৭৭ জন এমএলএ এবং ৮০০ জন এমপি পরিণতির জন্য দিলীপ ঘোষই দায়ী, অন্য কেউ দায়ী নয়, অন্য কেউ দায়ী নয়। তিনি দলের স্বার্থকে তুচ্ছ করে নিজেকে বড় করতে চাইছেন। তিনিই তো গোষ্ঠী রাজনীতি করেন। এবং বিজেপি সঙ্গ দিলীপবাবুকে আর বেশি গুরুত্ব দেবে না। তিনি পার্টিতে আছেন, থাকবেন, তার নিরাপত্তাও আছে। তিনি যদি ছেড়েও যেতে চান, যেতেও পারেন। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে কোনো একটি কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন আমার ধারণা। কিন্তু তাকে পাবেন বলে আপনি মনে করছেন? উনি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে করতে পারবেন, কিন্তু তার মানে এই নয় তাকে কোনো বাড়তি গুরুত্ব দেওয়া হবে। দিলীপবাবু যদি তার নিজের আচরণকে ঠিক করেন, নিজেকে সংশোধন করেন, তাহলে হয়তো বিজেপি নেতৃত্ব ভেবে দেখবে। তিনি এত কি বলবো আর কি, এমন এমন কথা বলেন যেটা একজন পরিণত মনস্ক রাজনীতিবিদের বলা উচিত নয়, কিন্তু তিনি লাগাতার বলে যাচ্ছেন। তিনি ভাবছেন এইভাবেই বোধহয় রাজনীতি হয়। আর দিলীপ ঘোষ কিন্তু খুব বড় মাপের নেতা নয়। তার আমলে বিজেপি সাফল্য পেয়েছিল মানে সবাই মিলে পেয়েছিল, ওটা তো একার কোনো কৃতিত্ব নয়। বেশ। আর এখন বিজেপিতে সুকান্ত বাবুই কালেকটিভ লিডারশিপ চলবে। দিলীপবাবু যদি এই নেতৃত্বের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারেন, যে ভুলগুলো করেছিলেন সেই ভুলের যদি আর কোনো পুনরাবৃত্তি না করেন, তাহলে নিশ্চয়ই তাকে আবার অ্যাকোমোডেট করে নেওয়া হবে। ওকে, অমিত শাহ গতকাল এসছেন এবং তিনি সভা করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার দলের প্রত্যেকে উপস্থিত ছিল, কর্মী থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে প্রত্যেকে। কিন্তু অমিত শাহ বেশ কিছু চাঙ্গা করার, বঙ্গ বিজেপিকে চাঙ্গা করার কিন্তু বার্তা দিয়েছেন। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন কি, কাল ইলেকশন করুন, প্রধানমন্ত্রীর কাউন্টার করে অমিত শাহ বলছেন রিগিং ছাড়া যদি ভোট হয় জমানাত জব্দ হবে। আরও কি বলেছেন, আরও অনেক কিছু বলেছেন। কিছু কিছু পার্ট ঠিক কি বলেছেন দেখুন। जिंदाबाद जरूर करना है। 26 में हमारे मुख्यमंत्री की शपथ के बाद करना है। ममता दीदी है और उन्होंने ये महान बंग भूमि को आज घुसपैठ, भ्रष्टाचार, स्त्रियों पर अत्याचार, अपराध, बम धमाके और हिंदुओं के साथ दुराचार का केंद्र बनाकर रख दिया है। दुराचार का केंद्र। आपका समय अब समाप्त हो गया है। 26 में भारतीय जनता पार्टी की सरकार बनने वाली। और मैं सारे
हजारों की संख्या में बैठे हुए मेरे मंडल के पदाधिकारियों को ये वादा करना चाहता हूं कि यहां तृणमूल की सरकार जाते ही हमारे कार्यकर्ताओं के हत्या के अपराधियों को जमीन में गाड़ा है तो भी बाहर निकालकर सजा करना। অর্থাৎ আমরা পরের টপিকে যাওয়ার আগে এই যে অমিত শাহ এলেন এবং প্রধানমন্ত্রীর পর এলেন, কোনো একটা জায়গায় সেই তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে পরিযায়ী পাখি, এবং মুখ্যমন্ত্রী কালকেই ভোট করবেন, চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে তৃণমূলের ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখছেন? কালকে চন্দ্রিমা ভট্টাচার্য অমিত শাহর স্টেটমেন্টের এগেইনস্টে কাকলি ঘোষ স্বস্তিদার যা বলেছেন, কিভাবে দেখছেন? ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার কি আছে? অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘন্টার মধ্যে সফর করেছেন। তাহলে তো অনেক কিছু নিয়ে রাজ্যের অনেকের পদত্যাগ করা উচিত। অনুপ্রবেশ রোখা দায়িত্ব অবশ্যই বিএসএফ এর, কিন্তু বর্ডারকে সুরক্ষিত রাখার জন্য, আউটপোস্ট করার জন্য বিএসএফ এর জমি দরকার। রাজ্য সরকার জমি নিয়ে টালবাহানা করছে, এটাও ঠিক। অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গকে খুব গুরুত্ব দিচ্ছে, এটাই তার প্রমাণ। এবং নির্বাচনের বিগলটা বাজিয়ে দিয়েছেন, প্রচারের বিগলটা। কি কি বিষয়কে তুলে ধরতে হবে নির্বাচনের সময় প্রচারে, বিজেপির কর্মী সমর্থকদের সেই দিক নির্দেশও দিয়ে গেছেন। এবং প্রধানমন্ত্রী নির্মম সরকার বলেছেন তৃণমূল সরকারকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেননি, কিন্তু অমিত শাহ নাম করেছেন, এটাই পার্থক্য। এবং মুখ্যমন্ত্রী যেভাবে অপারেশন সিন্দুরকে নিয়ে তার উষ্মা প্রকাশ করেছিলেন, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, সেটারও প্রতিবাদ জানিয়েছেন অমিত শাহ। এবং এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এই ইলেকশনটা হলে আকর্ষণীয় লড়াই হবে। এই যে কেন্দ্রীয় বঞ্চনা 1,75,000 কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে বলছে তৃণমূল। তো অমিত শাহ বলেছেন বিগত 11 বছরে কেন্দ্রীয় সরকার 8.5 লক্ষ কোটি টাকা এই পশ্চিমবঙ্গকে দিয়েছে। সেই টাকার অর্ধেক লুটপাট হয়েছে। এবং এসএসসির দুর্নীতি, বহুবিধ দুর্নীতি নিয়ে যা বলার বলেছেন। এবং একটা খুব তাৎপর্যপূর্ণ কথা, আমার ধারণা যে নির্বাচনের আগে সিবিআই ইডি তদন্তের গতি বৃদ্ধি হবে, অনেককে ডাকাডাকি হবে, কিছু রাঘব বোয়ালকে অ্যারেস্ট করা হবে। কিন্তু আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, এটা কিন্তু আগেও নির্বাচনেও কিন্তু এরকম করা হয়েছে। মানে নির্বাচনের আগেই এজেন্সিরা সুপার অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা কিন্তু তৃণমূলের বেশ কিছু মানুষজনকে। তা তো হবে। 21 সালের মতো ভোট এবার হবে না, এবার ভোটটা অন্যরকম ভাবে হবে, কেন্দ্রীয় হস্তক্ষেপ হবে, নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হবে, বেশ কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টটা অনেক নিখুঁত করার চেষ্টা করা হবে, এবং সর্বোপরি রাজ্য প্রশাসনের ভূমিকা নির্বাচনে যতটা সম্ভব কম করা যায় সেটা ইনশিওর করবে নির্বাচন কমিশন। ওকে, ওর কথা অপারেশন সিন্দুর, আমরা লাস্টের দিকে চলে এসেছি প্রায়। অপারেশন সিন্দুর নিয়ে কিন্তু রাজনীতি করা হচ্ছে। কালকে যদি আপনাদের মনে থাকে অর্কদা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়ার আগে ওপেনলি তৃণমূলের পক্ষ থেকে বলা হলো অপারেশন সিন্দুর নিয়ে যেন অমিত শাহ রাজনীতি না করেন। ঠিক সেটাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে তিনি বললেন যে এই সিঁদুরের দাম কি, মহিলারা কিন্তু তৃণমূলকে জবাব দেবে। তাহলে আপনার কি মনে হয়, মানে এই যে অপারেশন সিন্দুর নিয়ে প্রধানমন্ত্রীর পর আবার প্রধানমন্ত্রীর দেওয়া এবং ভারতের সেনাবাহিনীর এই যে দুর্ধর্ষ ভূমিকাটা দেশবাসী সমর্থন করছে, কিন্তু সেনাবাহিনী তো নিজের থেকে সিদ্ধান্ত নেয় না, রাজনৈতিক নেতৃবৃন্দ সেনাবাহিনীকে কি করতে হবে সেটা বলে দেয়। বেশ, বাংলাদেশের যুদ্ধে 71 সালে ইন্দিরা গান্ধী লড়াই করেননি, করেছিলেন মানেকশ অরোরা। ওকে, সেনাবাহিনী লড়াই করেছিল কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। বেশ, তাহলে কৃতিত্ব তো ইন্দিরা গান্ধী নিয়েছিলেন, কংগ্রেস নিয়েছিল। এখন অপারেশন সিন্দুর তো হ্যাঁ ব্যাটেল ফিল্ডে সেনাবাহিনী ছিল, সেটাই থাকে, সেটাই সেনাবাহিনীর দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ সেনাবাহিনীকে দিক নির্দেশ দেয়, সেটাই রাজনৈতিক নেতৃত্বের কাজ।
কিন্তু এক্ষেত্রে- মহিলাদের আবেগে কি এই নাম আপনার মনে হয় প্রভাব অবশ্যই ফেলবে? প্রভাব ফেলা উচিত, প্রভাব ফেলা উচিত। কতটা কি ফেলবে সেটা তো নির্বাচনে বোঝা যাবে, কিন্তু খুব সচেতনভাবে অপারেশন সিন্দুর এই নামটা দেওয়া হয়েছে। বেশ, অর্থাৎ দুটো জিনিসে আপনার রিয়াকশন নেবো। কালীগঞ্জে কিন্তু একদম ত্রিমুখী লড়াই হচ্ছে। আমার কালীগঞ্জ নিয়ে কোনো ধারণা নেই, ওটা তৃণমূলই জিতবে, ওটা মাইনরিটি না, বাই ইলেকশন, সুতরাং বাই কংগ্রেস, ইলেকশনে তৃণমূল, এমনিতেও বিজেপি। বাই ইলেকশনে এমনিতেও কোনো গুরুত্ব নেই, 10 মাস বাদে নির্বাচন, ওটা তৃণমূলেরই সিট ছিল, মাইনরিটি ডমিনেটেড, ও তৃণমূলই জিতবে। মার্জিন কত হবে আমি জানি না। না, তা আবার তৃণমূল জিতলে তো আবার মানুষজন তৃণমূল নেতা নেত্রী বাই বলতে শুরু ইলেকশনকে করবেন নিয়ে এই কেউ তো কোনো এত গুরুত্ব কিছুর দেয় পরও না। জিতলো। বাই ইলেকশনকে কেউ কোনো গুরুত্ব দেয় না, সামনে নির্বাচন, আসল নির্বাচনে আসল বিষয় হবে। অর্কদা, শেষ প্রশ্ন করি। ভোটের ক্ষেত্রে এখনই যদি নির্বাচন হয়, বিভিন্ন ক্ষেত্রে মানুষজন জানতে চান, অনেকে লেখেন যে 2026-এ, এখন লাস্ট এপিসোডেই বেশ কয়েকজন মানুষ লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যে 2026-এ কিন্তু নতুন নির্বাচন হবে, নতুনভাবে হবে, যেটা আপনি বললেন। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি নির্বাচন হয়, মুখ্যমন্ত্রী যেরকম বলছেন যে আমরা প্রস্তুত, অর্কদা কি হতে পারে আউট অফ 294? না না, এখন কি খুব কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে, তৃণমূলের পক্ষে কেকওয়াক হবে না, এইটুকু বলা যায়। তাও মোটামুটি না না, এখন কিছু বলা যায় না। বললাম কেকওয়াক হবে না, হাড্ডাহাড্ডি লড়াই হবে। অনেক মানে সেই জায়গায় হিন্দু ভোটের ক্ষেত্রে আপনি অনেক জায়গায় ফটো ফিনিশ হবে, আপাতত এইটুকুই বলা যায়। বেশ, হিন্দু ভোট যদি সুইং হয় সেই ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই মানে হবে। মহিলাদের ভোট প্লাস হিন্দু ভোট দুটোই আপনি মার্চ করেন। বিজেপি ভালো ফল করবে, কতটা করতে পারবে সেটা দেখতে হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। বেশ, অর্কদা, আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে এই পর্ব, অর্থাৎ আজকের পর্ব, হটসিটে হট টকের সব পর্বই আমরা আপনাদের সামনে এই মুহূর্তে জ্বলন্ত টপিক যেগুলো থাকে সেই টপিক নিয়েই আমরা আপনাদের সামনে উপস্থাপনা করি এবং সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করি আপনাদের সামনে। এবং আজকের পর্বে দুটো পার্ট আমরা রাখলাম, যে পুলিশ চাকরিহারা যোগ্য শিক্ষকদের লাঠি এবং লাথি মেরেছে, সেই পুলিশই বীরভূমের বাঘ বলা হতো যাকে, অরুণব্রত মণ্ডলকে এখনো পর্যন্ত এসডিপিও অফিসে কিন্তু তিনি যাননি। কেন যাননি তাকে ডাকা হয়েছে আপনারা জানেন। বোলপুরের আইসি লিটন হালদারকে সেই ভোকাল, অর্থাৎ সেই ক্লিপ অডিও রেকর্ডিং, কি ভাষায় কথা বলা হয়েছে সেটা আপনারা প্রত্যেকে শুনেছেন, আপনারা প্রত্যেকে জেনেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি এবং গ্রেপ্তার না কি করা হয় সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। পাশাপাশি দেখুন, আমরা এটা নিয়েও কথা বললাম, যেখানে অমিত শাহ এসছেন বঙ্গ সফরে, প্রধানমন্ত্রীর পর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি গেছেন, তিনি বেশ কিছু ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, বার্তা দিয়েছেন তাদের দলের কর্মী সমর্থক প্রত্যেকের জন্য, এবং তিনি এটাও বলেছেন যে যদি ফেয়ার ইলেকশন হয় সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানাত জব্দ হবে। তাহলে মানুষ কি পরিত্রাণ চাইছে? মানুষ কি পরিত্রাণ চাইছে? এই প্রশ্ন নিয়েই আমরা আজকের পর্ব শেষ করছি। কিরকম লাগলো, আপনাদের কি বক্তব্য আপনারা জানাবেন, আমাদের সোশ্যাল মিডিয়াতে লিখবেন, আমরা চেষ্টা করব যতগুলো সম্ভব আপনাদের কমেন্ট নিয়ে সেগুলোকে উত্তর দিতে আমাদের পরের পর্বে। ভালো থাকবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।